আমাদের দেশের বহু বছরের প্রচলিত কিছু লোককথা এবং অনেক এমন বহুল প্রচলিত ঘটনা আছে যেখানে কিছু লোক দাবি করে তারা জিনের জগৎ ঘুরে এসেছে। প্রায় প্রতি অঞ্চলেই এমন কিছু গল্প ঘুরে বেড়ায় যেখানে কাউকে জিন বা পরী এসে তাদের জগতে নিয়ে যায়। যেমন আমাদের নিজ এলাকায় এমন একটি ঘটনা ছিল যেখানে আমাদের এলাকার এক লোক হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পাবার পর সবাই যখন আশা ছেড়ে দিল, তখন প্রায় 4 মাস পর এক রাতে কিছু লোক তাকে গ্রামের জঙ্গলের পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। সুস্থ হবার পর সে জানায় তাকে নাকি এক পরী পছন্দ করত। সেই পরী তাকে জিনেদের জগতে নিয়ে যায় এবং সেখানে তাদের বিয়ে হয়। 17 বছর সংসার করার পর সে তখন তার নিজ গ্রামে ফেরার আকুতি জানায়। তার পরিস্ত্রী তাকে আবার মানুষের চেনা জগতে তার নিজ গায়ে ফিরিয়ে দেয়। ভাই বোনেরা, আমি নিশ্চিত করে বলতে পারি এরকম ঘটনা আমাদের দেশে প্রায় প্রতিটি অঞ্চলেই রয়েছে। এখন অনেকেই হয়তো বলবেন এগুলো নিছক গল্প ছাড়া আর কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো আসলে কি এগুলো শুধুই নিছক গল্প? যদি জিনেরা মানুষের জগতে প্রবেশ করতে পারে, তাহলে মানুষ কি পারে না জিনেদের জগতে প্রবেশ করতে? আসলে কি এমন কোনো গোপন উপায় রয়েছে যে উপায় অবলম্বনে জিনেদের রাজ্যে প্রবেশের দরজা খুলে যায়? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা উন্মোচন করব শত শত বছর ধরে মানব ও জিন জগতের মধ্যে যোগাযোগ স্থাপনের এই গোপন রহস্য। ইসলামের ইতিহাসে জিনেদের রাজ্যে ভ্রমণ কোনো নতুন ঘটনা নয়। অনেক ওলিরা জিনের রাজ্যে ভ্রমণ করেছেন, এমন ঘটনা কারো অজানা নয়। এমনকি সহিহ হাদিসে স্বয়ং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জিনেদের রাজ্যে এক রাতে ভ্রমণের ঘটনা উল্লেখিত হয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই দুই জগতের মধ্যে আলামুল গায়েব বা অদৃশ্যের পর্দা চিড়ে যোগাযোগ স্থাপন সম্ভব? আমাদের সংগ্রহে এমন বেশ কিছু ঘটনা এসেছে যার মধ্যে কিছু ঘটনা খুবই চমকপ্রদ। এই ঘটনাগুলো আমরা এক এক করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনা সত্যি মিথ্যা যাচাইয়ের দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোহে কাফ, যা জিনের নগরী নামে ইসলামী ইতিহাসে সুপরিচিত। সেই নগরীতে একজন মানুষের প্রবেশের ঘটনা। ঘটনাটি আমাদের দেশের বিখ্যাত সারসিনার মাদ্রাসার এক ওস্তাদ হুজুরের এবং সংগৃহীত। ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার মতো করেই বলছি। কুমিল্লা খানখায়ে সালেহিয়া কমপ্লেক্সের বড় হুজুর জনাব সালেহি সাহেবের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল। ওনার মাদ্রাসার রিডিং কালেকশনের সুবিধার্থেই এই বন্ধুসুলভ সম্পর্কটা তৈরি হয়েছিল। প্রতি মাসেই হুজুরের মাদ্রাসায় আমার যাওয়া আসা হতো। আমি মাদ্রাসায় গেলেই হুজুরের সাথে কিছু সময় চা নাস্তা করে সমসাময়িক বিষয়বলী নিয়ে গল্প করতাম। একদিন ভর দুপুরে হুজুরের মাদ্রাসায় রিডিং কালেকশন করতে গিয়ে দেখি হুজুরের চোখ খুব লাল আর মলিন বদনে হুজরাখানায় বসে আছেন। আমাদের মাঝে সালাম বিনিময় শেষ হলেই হুজুরের মলিন বদন মুখের কাহিনী জানতে চাইলাম। হুজুর বেশ খানিকক্ষণ চুপ করে রইলেন। প্রায় মিনিটখানেক বিরতির পর তিনি বলতে লাগলেন, কাল এমন একটা জায়গায় গিয়েছি যেটা এই পৃথিবীর বাহিরে। পৃথিবীর বাহিরে বলতেই আমি একটু চমকে গেলাম। একটু কৌতূহলী হয়ে হুজুরকে প্রশ্ন করলাম, পৃথিবীর বাহিরে মানে? হুজুর কয়েক সেকেন্ড বিরতি নিয়ে বলতে লাগলেন তার মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো। গত বছর রমজান মাসের শুরুতে আমার মাদ্রাসায় একটা শিশুসুলভ বালক আসে তার বড় ভাইয়ের সাথে। যেহেতু দপ্তরখানায় অন্যান্য দায়িত্বের সাথে ছাত্রভর্তি সংক্রান্ত দিকগুলো আমায় দেখভাল করতে হয়, তাই ওই বালক এবং তার বড় ভাই আমার দপ্তরে প্রবেশ করে। সচরাচর সব ছাত্র দিনের বেলাতেই ভর্তি হতে আসে, কিন্তু ওই দিন আমার কামরায় রাত্রি 8টায় ওই শুভ্র সাদা লম্বা কেশ বিশিষ্ট বালক ও তার বড় ভাই প্রবেশ করে। আমি তাদের দেখেই বুঝে ফেললাম এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা অবশ্যই স্বতন্ত্র জিন জাতি। আমি যখন তার বড় ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম, সে অবলীলায় স্বীকার করল যে সে মানুষ নয়, সে জিন এবং একজন মুমিন জিন গোত্রের অন্তর্ভুক্ত। সে আরও জানায় যে কোহে কাফ থেকে সে এসেছে। সে আমাকে খুব অনুরোধ করলো তার ছোট ভাইটিকে আমার মাদ্রাসায় ভর্তি করার জন্য। ওই বালককে আমি আমার মাদ্রাসায় ভর্তি করালাম এবং তার বড় ভাইয়ের অনুরোধেই তার পরিচয়টি আমি অন্য সবার থেকে গোপন রাখলাম। কেন যেন ওই বালকের সাথে আমার ছাত্র শিক্ষকের সম্পর্কে চেয়েও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই বেশি হয়ে গেল। এত মেধাবী আর অপরূপ সুন্দর তার কণ্ঠ। বালকটির নাম ছিল আব্দুল্লাহ আবু ফারিস। আমি তাকে ফারিস বলেই ডাকতাম। সচরাচর মাদ্রাসার সব ছাত্ররা একই ফ্লোরে রাত থাকলেও ফারিসকে আমার সাথেই আমার কামরায় রাখতাম। রাতে ফারিজের কাছ থেকে তার কোহে কাফ রাজ্যের সব তথ্যাবলীগুলো শুনতাম।
এখানে বলে রাখা ভালো, ফারিজের বয়স তখন ছিল ৮০ বছর। তার মানে আমার বয়সের চেয়েও ৪০ বছরের বড় ছিল সে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একটি ৮০ বছর বয়সের বালক মাদ্রাসায় শিশু শ্রেণীতে কেন ভর্তি হতে আসলো? ফারিজকে তার কুহে কাহাফ রাজ্যে দীর্ঘ ৫০ বছর তার অধিবাসীদের নিজস্ব সংস্কৃতি, সভ্যতা এবং তাদের কৃষ্টি কালচার নিয়ে জ্ঞান দেওয়া হয়। তারা যখন কুহে কাহাফ রাজ্যের পরিপূর্ণ জ্ঞান লাভ করা শেষ করে, তখন উচ্চ জ্ঞান লাভ করতে কেহ কেহ পৃথিবীতে আসেন ধর্মীয় দীক্ষা নিতে। এবং আপনি জানেন, মসজিদুল হারামেও কিন্তু জিনেদের শিক্ষা এবং ইবাদতের জন্য আলাদা একটি সেকশন রয়েছে। পৃথিবীর ধর্মীয় দীক্ষাগুলো তাদের জিন প্রদেশে সূক্ষ্মভাবে অন্যান্য জিনেরা তালিম দিতে পারে না, তাই বাধ্য হয়ে এলেমে দিন হাসিল করার জন্য ফারিজের মতো দিনদার বালক জিনরা পৃথিবীতে চলে আসেন। ফারিজ ছিল তার ভাই বোনের ভেতর ২১তম কনিষ্ঠ সন্তান। তার বাবার বয়স ছিল ১৯০০ বছর। ফারিজ তার পরিবারের একমাত্র সন্তান ছিল যে কোরআনের হাফিজ ছিল। ফারিজ কখনোই মাদ্রাসার অন্যান্য বালকদের সাথে মিশত না। সারাদিন বিভিন্ন সবক নিত, কোরআনের তেলাওয়াত করত কিংবা হাদিস পড়ত। রাতে ফারিজ ঘুমাতে আসলে দুজনে বসে নানান গল্পগুজব করতাম। ফারিজ প্রতি বৃহস্পতিবার বাদ এশায় খাওয়া দাওয়া করে তার রাজ্যে চলে যেত। শনিবার ফজরের নামাজ মাদ্রাসাতেই এসে পড়ত। ফারিজ মাদ্রাসায় আসার সময় তার বাড়ি থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসতো। সে যে ফলগুলো নিয়ে আসতো সেগুলো আমি দুনিয়ার কোথাও দেখিনি। তাম্বুল, এরিসা, বাবে কাশেমি, এই ৩ জাতের ফলগুলোই সে নিয়ে আসতো আমার জন্য। তাম্বুল নামক যে ফলটা ছিল সেটা দেখতে একেবারেই আঙ্গুরের মতো, তবে আঙ্গুর নয়, একটি বড়সড় আপেলের মতো রসালো সুমিষ্ট ফল। একটা খেলেই পেট ভরে যায়। এরিসা হলো কাঁটাযুক্ত লাল একটি ডিম্বাকার ফল। ভেতরের রসালো তরল পানীয়টা এতই সুস্বাদু ছিল, ভাষায় এর স্বাদ বর্ণনা করা যাবে না। বাবে কাশিমি হলো কমলার মতো দেখতে হুবহু, স্বাদটাও কমলার মতো। ফারিজকে আমার এতই ভালো লাগতো, তাকে আমি কয়েকবার আমার বাড়িতেও নিমন্ত্রণ করেছি, কিন্তু সে যেতে নারাজ ছিল। একদিন রাত ১২টায় ফারিজের সাথে গল্প চলে বায়না করলাম তার আসল সুরতটা আমায় একটু দেখাতে। যদিও কখনোই জিনকে আসল সুরতে আমি দেখিনি। ফারুজ আমার অনুরোধে তার আসল রূপ দেখানোর জন্য লাইট বন্ধ করলে মুহূর্তেই তার আসল রূপে সে ফিরে আসলো। লম্বায় প্রায় ১৫ ফুট হবে, শুভ্র সাদা মুখ, চেহারায় নুরানো ঝিলিক বিচ্ছুরিত হচ্ছিল। চোখ দুটি মনে হয় সোনালি মার্বেল। পুরো শরীর থেকে মন মুগ্ধ করা আতরের ঘ্রাণ বের হচ্ছিল। কয়েক মিনিট ফারিজ তার জিন সুরতে আমার সাথে গল্প করল, তারপর আবার মানব রূপ ধারণ করল। ফারিজ প্রায়ই আমাকে তার কুহে কাহাফ যাওয়ার জন্য বলতো, কিন্তু আমার আগ্রহ একদম ছিল না, কেমন যেন একটু ভয় ভয় করত। গত ঈদে ফারিজ আমাকে অনুরোধ করলো আমি যেন তার সাথে কুহে কাহাফে গিয়ে ঈদ করি। ফারিজের অনেক অনুরোধে আমি রাজি হই। ঈদের চাঁদ রাতে ফারিজের ভাই কুহে কাহাফ থেকে প্রচুর ফল ফলাদি এবং মিহি সেমাই এবং আজওয়া খেজুর নিয়ে আসে আমার জন্য। যেহেতু মাদ্রাসা থেকে ৩ কিলো দূরেই আমার বাড়ি ছিল, তাই ফারিজের ভাইয়ের আনা ঈদ উপহারগুলো আমি আমার বাসায় ভাইকে করে দিয়ে বউয়ের কাছে থেকে বিদায় নিই। যদিও ঈদের সব কেনাকাটা আমার আগে থেকেই করা ছিল। বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় আসতেই ফারিজের বড় ভাই আমাকে বলল আমি যেন গোসল করে ওয়াজু করে নিই। মাদ্রাসায় গোসল করে ওয়াজু করে আমি একটি নতুন পাঞ্জাবি পরলাম। কুহে কাহাফ থেকে আনা খুশবু আমার পাঞ্জাবিতে স্প্রে করে দিল ফারিজের ভাই। আমাকে খাটে বসতে বললে আমি নামাজের সুরতেই বসি। তারপর কিভাবে যেন আমি অজ্ঞান হয়ে গেলাম তার বলতে পারি না। যখন আমার চোখ খুললাম তখন আমি নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ একটি ভিন্ন জগতে। দিনও নয়, রাতও নয়, দিন রাতের মাঝামাঝি ভোরের যে দৃশ্যটা আমরা দেখি, তখন আমার চারপাশে ওই রকমই মনে হলো। খুব শুনশান, নীরব আর পরিপাটি একটা জায়গা, চারদিকে ফল ফলাদির গাছ এবং সম্পূর্ণ অপরিচিত। যেদিকেই তাকাই সেদিকেই শুনশান নিস্তব্ধ একটা মোহনীয় পরিবেশ বিরাজমান। ঝর্ণার নহরগুলোর দিকে তাকিয়ে থাকতেই মন চায়। কিছু শিশু জিন বাহিরে খেলাধুলা করছে। শিশুগুলো দেখে মনে হলো এরা জীবন্ত নয়, যেন পুতুল। আমাকে কুহে কাহাফের বর্ণনা দিতে দিতে ফারিজ তার বাসস্থানে নিয়ে যেতে লাগলো। সামনে আসতেই অনেক ফলবৃক্ষ দেখতে লাগলাম। এসব ফল গাছ আদৌ দুনিয়াতে আছে কিনা আমি জানি না। আবে লাজাক, কিসওয়ান, জারজাক, এই 3টি ফলের বর্ণনা ফারিজ আমাকে দিতে লাগলো। আমি ফারিজকে জিজ্ঞেস করলাম
কোহে কাফের সীমানা কতটুকু? ফারিস বলতে লাগলো, এই কোহে কাফ 3টি প্রদেশে বিভক্ত: আবে হাসনাত, হায়া নাজরান এবং কুব্বাতে মোসাদ্দাক। আবে হাসনাতে দিনদার মুসলমান জিন জাতিগোষ্ঠীর বসবাস। হায়া নাজরানে থাকে পরীরা, আমরা যাকে বলি পরিস্থান। কুব্বাতে মোসাদ্দাকে থাকে বদ জিন এবং কাফের মুশরেক জাতিরা, তবে এখানে কেহ কারো সীমানা অতিক্রম করে না। আমাকে ফারিস তাদের খাস কামরায় নিয়ে গেল। এটাকে কামরা বললে ভুল হবে। আমার কাছে মনে হলো খুঁটিবিহীন সাদা তুলা দিয়ে বানানো একটা পাতলা কক্ষে যেন প্রবেশ করলাম। পুরো ঘরটাই একটা ভালো লাগা সুঘ্রাণে মৌ করছিল। এমন ঘ্রাণ আমি দুনিয়াতে কখনো পাইনি। এই সুমিষ্ট ঘ্রাণে আমার পেট যেন ভরে গেল। ঘরটায় প্রবেশ করতেই পুরো শরীরটা শীতল হয়ে গেল। আমাকে ঘরে ঢুকতে দিকেই কয়েকজন জিন আহলান সাহলান বলে সালাম দিতে লাগলেন। আমি সালামের জবাব দিতেই তারা খুশ আমদের ঈদ মোবারক বলতে লাগলো। বসার জন্য একটি ভাসমান খাটের মতো যেন আপনা আপনিতেই আমার পায়ের কাছে চলে এলো। আমি বসলাম এবং সামনে বিভিন্ন ফল ফলাদি, হালুয়া এবং মিষ্টি ছিল। আমি ফারিসকে জিজ্ঞেস করলাম, এই হালুয়া এবং মিষ্টি কোথা থেকে আনা হলো? ফারিস বলল, ভাইজান আপনাকে নিয়ে আসার সময় হালুয়াটা কাশ্মীর মুসলিম ধাবা থেকে নিয়ে এসেছেন, আর কালোজাম মিষ্টিগুলো পাকিস্তানি রাওয়ালপিন্ডি থেকে আনা। আপনি আমাদের খাবার খেয়ে অভ্যস্ত নন, তাই আপনার জন্য এই বিশেষ ব্যবস্থা। আমি হালুয়াটা আর একটা কিশোর ফলকে পেট ভরপুর করে ফেললাম। আমার খাওয়া শেষ হলেই ফারিসের অনেক জাতি ভাইয়েরা এবং পরিবারের লোকেরা আমার সাথে সালাম বিনিময় করে মুসাহা করলেন। তাদের সাথে গল্প করতে করতেই কখন যে ফজরের ওয়াক্ত হয়ে গেল বুঝতেই পারিনি। এত সুমধুর কণ্ঠে আজান আমি দুনিয়াতে আর কখনোই শুনিনি। ফারিস বলল যে মুয়াজ্জিন আজান দিচ্ছে। সে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে নবীর জিন সাহাবীর বংশধর ছিল। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, জিন দিনদার মুসলিমরা আমাদের পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হজরত সুলাইমান নবীকে খুব মহব্বত করে। ফারিস আমাকে নিয়ে মসজিদে রওনা হলো। বিশাল মাঠ, চারদিকে জোনাকিরা উড়াউড়ি করছে। দলে দলে মুসাল্লিরা ইয়া বড় বড় সাদা জুব্বা পরে মসজিদ প্রাঙ্গণে আসতে লাগলো। পুরো নামাজি জমায়েত হলে ফজর নামাজ শেষ করেই ঘোষণা হলো ঈদের নামাজ হবে। ঈদের নামাজ শেষ করেই মোনাজাত শেষে একজন আরেকজনের সাথে ঈদের কোলাকুলি করছে, কিন্তু কোনো জিনই আমার সাথে কোলাকুলি করতে আগ্রহী নয়। বিষয়টা আমার কাছে বিব্রতকর মনে হতেই ফারিস আমাকে বলতে লাগলো, হুজুর আপনি ইনসান আর আমরা হলাম জিন, আমাদের সাথে কোলাকুলি করলে আপনার ক্ষতি হতে পারে, এমনকি আপনি মারাও যেতে পারেন, তাই কেউ আপনার সাথে কোলাকুলি করেনি। ফারিজের এই কথা শুনে আমি একটু চমকে গেলাম। ফারিজের সাথে আবারও তার বাসস্থানে ফিরে আসতেই দেখি থরে থরে নানান খানা খাজাঞ্চিতে সাজিয়ে রাখা হয়েছে। ফারিজ বলল, এখানে 41 পদের খানা আছে, সবই আপনার জন্য, তবে শর্ত হলো সেই 41 পদ থেকে আপনাকে বিজোড়ভাবে খেতে হবে। যদি আপনি 41 পদ একটু একটু করে সবগুলোই খেতে পারেন, তাহলে আপনার জন্য এই কোহেকাফ রাজ্যের হাকিমের পক্ষ থেকে বিশেষ হাদিয়া আছে। এই হাদিয়া পেলে আপনার দুনিয়াবী জীবন ধন্য হয়ে যাবে। যদিও সব পদ থেকে আপনি খেতে পারবেন না, তবুও 3টি 5টি 7টি এভাবে বিজুর খেতে হবে, তবে 3টির নিচে আপনি খেতে পারবেন না। আপনাকে কম করে হলেও 3টি পদের খানা খেতেই হবে। আমি ফারিজের কথা মোতাবেক বিসমিল্লাহ বলে এক বাটি পায়েস নিলাম। পায়েস তো নয়, যেন অমৃত খেলাম। এরপর লোহিত সাগর থেকে আনা হালাল সামুদ্রিক মাছের কলিজা ভুনা খেলাম, যদিও কলিজা ভুনাটার স্বাদ তেমন পরিতৃপ্ত মনে হলো না। এরপর হরিণের পায়ের মাংস আগুনে ঝলসানোর টিকা খেলাম। খাওয়া শেষ হলে ফারিজ আমাকে তার বাবার নিভৃত গৃহে নিয়ে গেল। দেখলাম ইয়া মোটা এক মালা গলায় দিয়ে বসে বসে তিনি তসবিহ গুনছেন। আমায় দেখে ইশারা করলেন সামনে সামিয়ানায় বসতে। আমি নামাজি সুরতে বসলে মুরব্বি জিন ওনার ভাষায় কি যেন বললেন। আমি ওনার ভাষা বুঝতে অক্ষম হলে ফারিস কানের কাছে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আপনি এখানে অস্বস্তি বোধ করছেন না তো? একথাই বাবা জানতে চেয়েছেন। আমি মাথা নেড়ে না বলতেই ফারিজের বাবা আমাকে তার সোনালি কলস থেকে একটি তাসবিহ বের করে দিলেন। এই তাসবিহটা পরিস্থানের গোমেদ পাথরের। আমি তাসবিহটা আদবের সহিত নিয়ে পাঞ্জাবির পকেটে ভরে নিলাম। মুরব্বি জিন আমার মাথায় হাত বুলিয়ে ইশারা করলেন আমি যেন তার গৃহ পরিত্যাগ করি। ফারিজ আমাকে আবার তার শোয়ার রুমে নিয়ে গেল। আমার সময়গুলো মনে হলো খুব অলৌকিকভাবে যেন কেটে যাচ্ছে।
সচরাচর আমাদের এখানে ঈদের আনন্দগুলো আমরা হইহুল্লোড় করে যেভাবে ভাগাভাগি করে থাকি, এখানে কিন্তু এমন হয় না। ফারিদ জানালো তার পড়শি জিন ভাইদের বিয়ে হবে, আমাকেও সে সাথে নিতে চায়। আমাকে জিন প্রদেশের জুব্বা ও পাগড়ি মাথায় পরানো হলো। আমি খেয়াল করেছি এখানে মেয়েদের চুলগুলো সবার থেকে আলাদা এবং খোলা থাকে, তবে আমরা যেভাবে জিনদের বিকৃত চেহারা হতে শুনে থাকি সেখানে কিন্তু আমি এমন দেখিনি। জিনেরা খুব কম হাঁটাহাঁটি করে, এদের এলাকায় নির্দিষ্ট কোনো রাস্তা নেই, এরা সবাই হাওয়ায় ভেসে চলাফেরা করে, একান্ত বাধ্য না হলে হাঁটাহাঁটিই করে না। ফারিদ জানালো তাদের স্বজাতির ভিতরে যারা মুসলিম তারা সবাই হানাফি মাহজাবের অনুসারী। ফারিজ আমাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটেই একটি বিশাল পাহাড়ের উপর নিয়ে গেল। আমি পাহাড়ে কিভাবে উঠলাম তা আমি কিছুতেই অনুধাবন করতে পারছিলাম না। মনে হচ্ছিল পায়ের নিচে মাটি যেন আপনা আপনিতেই আমাকে উপরে নিয়ে যাচ্ছে। পাহাড়ের উপরেই শুভ্র সাদা কটনের মতো একটা ঘর, এখানে প্রচুর মানুষ আকৃতির জিন দেখলাম, সবাই নিমন্ত্রিত। আমরা পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে মিষ্টি জাতীয় কিছু একটা বিতরণ করা হলো। ফারিজের কাছে জানতে পারি এই কুহে কাফে 90% মিষ্টি পাকিস্তান এবং কেরালা থেকে আনা হয়। পৃথিবী থেকে আনা মিষ্টি এবং হালুয়াটা এখানে জিনদের ভিতর বেশি প্রচলিত এবং একটি মোহনীয় খাবার। আমাকে মিষ্টি দিলে আমি নিমেষেই বিসমিল্লাহ বলে খেয়ে ফেললাম। আমাকে একটি তুলার আসনে বসানো হয়। আমি খেয়াল করলাম এখানে বিয়ে কিন্তু একটি নয়, কয়েকশো বিয়ের পাত্রপাত্রী বিয়ে সাজে বসে আছে। শুনেছি এরা রোজার ঈদের দিনেই বিয়ে করে এবং ঈদ ব্যতীত অন্য সকল সময় এখানে বিয়ে নিষিদ্ধ। তবে এই আইনটা সব সময়ের জন্য প্রযোজ্য নয়। দুনিয়াতে মানুষের বিয়ের রীতি যেমন ধর্মীয় আকীদায় হয়ে থাকে, এখানেও তো দ্রুপ হয়ে থাকে, তবে তাদের মোহরানা সম্পদের বিনিময়ে নয়। এখানে মোহরানা ধার্য হয় নবীর উপর দরুদ শরীফ কয়েকশো বার। এই মুসলিম জিনজাতির ভেতর তালাক প্রথা নেই। কুহে কাফে কুব্বাতে মোসাদ্দেকে যেসব বদ জিন থাকে তারা দুনিয়াতে গিয়ে ইনসান নারীও বিয়ে করে এবং এখানে নিয়ে আসে। তবে কোনো ইনসান নারী এখানে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। জিন এবং মানুষের বিয়েটা আমাদের কাছে মাকরুহ। আমি বসে বসে জিনদের বিয়ে দৃশ্য দেখছিলাম। আমি হঠাৎ খেয়াল করলাম অথচ কোনো সারা শব্দ নেই। আমি এখানে আনুমানিক 10 থেকে 15 মিনিট ছিলাম। এই স্বল্প সময়েই বিয়ে সমাপ্ত হয়ে গেল। ফারিজের সাথে আবারও তাদের নিজ গৃহে চলে আসি। আমার কাছে মনে হচ্ছে এখানে সবগুলো ঘটনাই স্বপ্নে যেন দেখছি আমি। সে যাই হোক, চর্মচক্ষুকে তো আর অস্বীকার করতে পারি না। ফারিজ আমাকে বলতে লাগলো, হুজুর আপনি বিশ্রাম নিন। আমি এখানে রাত এবং দিনের কোনো তফাৎ খুঁজে পাচ্ছিলাম না। আমার কাছে মনে হলো এখানে দিন রাত 24 ঘন্টাই ভোরের দৃশ্যাবলীর মতোই। বিশ্রামরত অবস্থায় আমি ঘুমিয়েছিলাম কতটুকু সেটা আমার জানা নেই। আরেকটি বিষয়ে আমি খেয়াল করেছি, এই কুহে কাফের আকাশ খুবই মেঘাচ্ছন্ন। মনে হয় এই বুঝি বৃষ্টি বৃষ্টি হবে ভাব। এখানে চারপাশে এত সুগন্ধি ভেসে আসছে, ঘ্রাণেই পেট ভরে যাবার মতো অবস্থা। ফারিজকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা এত নাজ নিয়ামত আর বেহেস্তে আভা দুনিয়াতেই ভোগ করছো, অথচ আমরা ইনসানরা এমন নাজ নিয়ামত আর আভা দুনিয়াতে প্রকৃতিগত পাইনি, এর কারণটা তোমার জানা আছে? ফারিজ আমার প্রশ্নের তড়িৎ জবাব দিল, মানুষ এবং ইনসানের ভেতর আল্লাহ মানুষকেই শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা আল্লাহর একটি ব্যতিক্রম সত্তা। মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে বৈজ্ঞানিক যে বিষয়গুলো আবিষ্কার করেছে আমরা তা পারি না। আমাদের ব্রেন আর মানুষের ব্রেনের তফাৎ কিন্তু নেই, তবুও আমরা ইচ্ছা করলেই মানুষের মতো ব্রেন খাটিয়ে কোনো কিছু ঠিকঠাক করতে পারি না। আমরা হলাম পৃথিবীর সৃষ্টির উষালগ্নে প্রথম সৃষ্টিকুল। আমাদের মাঝে সভ্যতা ছিল না, আমরা ছিলাম পুরোপুরি ঐশ্বরিক দয়ার পাত্র। আমাদের আল্লাহ এমন কিছু কুদরতি ক্ষমতা দিয়েছেন যেন আমরা সেই ক্ষমতা বলে জীবনকে সহজেই উপলব্ধি করতে পারি। তবে কষ্ট লাগে আমাদের আদি অভিশপ্ত ভাই শয়তান আজাজিলের জন্য। সে যদি ইনসান আদি পিতাকে অমান্য না করত তাহলে আজ আমাদের পৃথিবীর বুকে বিচরণ করতে হতো না। শয়তান আজাজিল এমনই একজন শিক্ষক ছিলেন যে কিনা স্বয়ং আল্লাহর আরশে ফেরেশতাদের নিয়ে বয়ানে ওয়াজ করতেন। আর সেই আজাজিল তার অহংকারের জন্য ইবলিস শয়তান হিসেবে রূপ নিল। তবে আমরা কুহে কাফে সবাই এখন শান্তিতেই আছি। পূর্বের জামানায় জিনদের সাথে জিনদের হতাহত বেশি হতো, কিন্তু সেটা সুলাইমান নবী দুনিয়াতে আগমন করার পর ওনার নেতৃত্বে একটা শৃঙ্খলা এসেছে। আজও পর্যন্ত জিন প্রদেশে কোনো হানাহানি মারামারি হয়নি। এখানে সবাই স্বতন্ত্র, স্বাধীন এবং সুখী। এরপর ফারিজকে আমি বললাম আমাকে পুরো কুহে কাফটা একটু ঘুরে দেখাতে।
আরও কিছু সময় বিরতি নিয়ে ফারিজ আমাকে তুলার ঘর থেকে বাহিরে নিয়ে আসলো। ফারিজ আমাকে জানালো পুরো কুহে কাফ ঘুরে দেখতে হলে আমাকে ফারিজের সাথে হাওয়ায় ভাসতে হবে, কিন্তু আমার তো কুদরতি ডানা নেই, আমি কি করে হাওয়ায় ভাসবো? ফারিজ বলল তার হাত ধরে রাখলেই আমিও তার সাথে হাওয়ায় ভাসবো। সত্যি বলতে আমি যখন ফারিজের হাতটা স্পর্শ করি তখন আমার মনে হলো আমি একখণ্ড বরফকে আঁকড়ে ধরেছি। জিনদের শরীর এত শীতল হবার কারণ আমি জানতে চাইলে ফারিজ বলল, আমরা জিনরা হলাম সর্বদাই আগুনের তৈরি। আমাদের মন মেজাজও আগুনের মতো চরম উত্তপ্ত। আমাদের মন মেজাজ যদি আমরা আগুনের মতোই উত্তপ্ত রাখি তাহলে ধর্মীয় কাজে নিজেদের নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। তাই আমরা আল্লাহর দেয়া কুদরতি ক্ষমতায় নিজেদের শীতল করে রাখি। এই শীতল পরশে নিজেদের আগুন আভাটাকে ঢাকা দিয়ে রাখি। ফারিজের সাথে যখন আমি হাওয়ায় ভাসছি তখন নিজেকেও জিন মনে হতে লাগলো। আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি হাওয়ায় ভাসছি। ফারিজকে প্রশ্ন করলাম, আমার সাথে এই কুহে কাফে যা ঘটছে তা সবটাই স্বপ্ন নয় তো? ফারিজ আল্লাহর কসম করে বলল, হুজুর আপনি সত্যিই বাস্তবতায় আছেন, এখানে কিছুই আপনার চোখের ভ্রম হচ্ছে না। তবে এখান থেকে যাওয়ার পর আপনার মনে একটা বিষয়ে প্রশ্ন জাগবে, সময়। এই সময় সংক্রান্ত কোনো প্রশ্নই আমাকে করবেন না, এটা জিনদের গোপন একটি নকশা, এটা ইনসানদের সাথে শেয়ার করা নিষেধ। ফারিজের সাথে আমি পরিস্থান্ততা হায়া নজরানার সীমানায় আসতেই আমরা দাঁড়িয়ে গেলাম। ফারিজ আমাকে পরিস্থানের পরিদের দেখে বলতে লাগলো যে এরা স্বজাতির চেয়ে ইনসান জাতি বেশি পছন্দ করে। বিশেষ করে আফ্রিকা মহাদেশের কত যুবক এখানে বন্দি তাদের মায়া চালে। আমি ফারিজের সাথে যে জায়গায় দাঁড়িয়ে আছি তার শেষ সীমানায় মনে হলো কাঁচের দেয়াল দিয়ে ঘেরা, কিন্তু এটা আদৌ কাঁচের দেয়াল ছিল না। আমি ফারিজকে বললাম, তুমি ইচ্ছে করলে ওই দেয়াল ভেদ করে পরিস্থানে যেতে পারবে? ফারিজ বলল, হ্যাঁ পারবো, তবে সেটা সীমালঙ্ঘন হবে। এর শাস্তি কঠিন মৃত্যু যন্ত্রণায় আমাকে হত্যা করা হবে, এটাই আমাদের আইন। তবে বিশেষ প্রয়োজনে আমরা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে হাকিমের সিলমোহর নিয়ে যেতে পারবো, এটা ছাড়া গেলে সেটা বেআইনি হবে। আমি ফারিজের সাথে দাঁড়িয়ে দেখলাম পরিস্থান সবটাই অন্ধকারে আচ্ছন্ন। শুধু কয়েকটা পরীকে শুভ্র সাদা ঢানাওয়ালা পোশাকে আকাশে বিচরণ করতে দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ সেখানে থেকে ফারিজ আমাকে নিয়ে চলল উত্তরে বিশাল এক হ্রদের কাছে। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় পৃথিবীর বুকে আমি দেখিনি। যদি একটা ক্যামেরা থাকতো তাহলে সুযোগ পেলে কয়েকটা ছবি তুলে নিয়ে আসতাম। হ্রদের পশ্চিমে প্রচুর কলা গাছ, সবগুলো থেকে পাকা কলা ঝুলে আছে। এই কলাগুলোকে ফারিজরা জাইতুনে খাবির বলে থাকে। এগুলো কোনো সাধারণ কলা নয়, কোনো রোগবালাই হলে এই কলা তারা খেয়ে থাকে। এটা খেলে নিমিষেই তারা আরোগ্য হয়ে যায়। আমি ফারিজকে বললাম, আমাকে কি একটা জাইতুনে খাবির খাওয়ানো যেতে পারে? ফারিজ আস্তে করে বলল, হুজুর গুস্তাখি মাফ করবেন, এটা ইনসানদের জন্য নয়, এটা খেলে আপনি সাথে সাথে মারাও যেতে পারেন। এটা হজম করার শক্তি আপনারা ইনসানদের নেই। ফারিজকে বললাম আমাকে কুব্বাতে মোসাদ্দাকে নিয়ে যেতে, কিন্তু ফারিজ আমাকে সেখানে নিতে নারাজ। ফারিজের মতে সেখানে বদ জিনদের আনাগোনা, এদের দেখলেও পাপ হবে, আমরা এদের থেকে দূরে থাকতেই স্বস্তি বোধ করি। ফারিজ আমাকে আরও কিছুক্ষণ পুরো কুহে কাফটা ঘুরে দেখালো। ফারিজকে বললাম, এই যে তোমরা পৃথিবী থেকে এটা সেটা নিয়ে আসো, এগুলো কি টাকার বিনিময়ে নাকি অন্য কোনো উপায়ে? ফারিজ জানালো, পৃথিবী থেকে তারা মিষ্টি হালুয়া, মানুষের রান্না করা গরুর মাংস এবং মুরগির মাংস এগুলোই বেশি কিনে আনে। তারা ইচ্ছে করলে এগুলো হাওয়ায় চুরি করে আনতে পারত, এমন বিধান কিন্তু তাদের নেই, যদিও বদজিনদের নীতিমালা আলাদা। তবে ফারিদ জানালো, পৃথিবীতে এত এত স্বর্ণ আপনারা ব্যবহার করে থাকেন, এর 60% স্বর্ণই আমরা জিনেরা টাকার বিনিময়ে পৃথিবীতে যোগান দিয়ে থাকি। এই কথা শুনে আমি চমকে গেলাম। স্বর্ণগুলো বিক্রয়লব্ধ অর্থ আমরা মিষ্টি হালুয়া এবং অন্যান্য খানাদানা ক্রয় করে থাকি। তবে আমাদের এই কুহে কাফ প্রদেশে এসব টাকা পয়সা আর স্বর্ণের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। ফারিজের সাথে আরও কিছুক্ষণ পুরো কুহে কাফ চক্কর দিলাম। এরপর ঘোরা শেষ হলে আবারও আমরা সেই ঘরে ফিরে আসি। ফারিজ আমাকে একটা আজব ফলের রস খেতে দিল। খাওয়া শেষ হলেই ফারিজ আমাকে জানালো, হুজুর আপনার মাদ্রাসা তো কাল খুলে ফেলবে, আপনাকে আজই কুহে কাফ ত্যাগ করতে হবে। ফারিজের কথা শুনে আমি অবাক হলাম। আমার মাদ্রাসা 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি, আর আমি এখানে মানে কুহে কাফে এসেছি 4-5 ঘন্টাও মনে হবে না। অথচ ফারিজ বলছে
আগামীকালই নাকি আমার মাদ্রাসা খোলা। মনে একটা খটকা লেগে গেলেও ফারিজকে কোনো প্রশ্ন করলাম না। বিদায়কালে ফারিজের সব ভাইয়েরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিল। আগামী ঈদেও যেন ফারিজের সাথে এখানে আসি তার অঙ্গীকার করে নিলাম। ওহে ক্যাফে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি তোলার ঘরে ফারিজের কথা মতো শুয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমার নিজ বাড়িতে আমি চলে আসি। তখন রাত্র 9টা বাজে। চোখ খুলতেই আমি দেখি আমি আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি অবাক হয়ে গেলাম। চোখের পলকে আমি আমার বাসার সামনে। রাত্র তখন 9টা বাজে। দরজা খুলতেই বউ প্রশ্ন করল, বন্ধুর বাড়ি ওই 6 দিন কি করলেন? বউয়ের কথা শুনে আমি চরম অবাক হলাম। 4-5 ঘন্টা সময় কি করে 6 দিন হয়? এটা কি করে সম্ভব? আমার কৌতূহল মনে মনে হলেও বউকে কিছুই বলিনি। ওই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি চোখ রক্তবর্ণ লাল হয়ে আছে। আমি ফারিজের হিসাব মতো 6 দিন ঘুমাইনি, তাই চোখ লাল। তবে সেটা আবার ঠিক হয়ে যাবে।